সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করছে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে জানিয়েছিল রাত 12টা থেকে শুরু হবে বিশেষ এই অভিযান। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার হয়েছে শেরপুরে। পুলিশ জানায় শনিবার রাত 8টার দিকে ঝিনাইগাতি উপজেলার হাসলিগাঁও এলাকা থেকে 2জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহমুদুল হাসান রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম ঝিনাইগাতি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে সবশেষ আপডেট জানতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছি সহকর্মী মনিরুল ইসলামের সাথে। মনিরের কি অবস্থা এখন গাজীপুরের? অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে কোনো আপডেট কি আছে কিনা আপনার কাছে জানতে চাই। এখানে আসলে দুটো বিষয়, যে আমরা রাত 9টা থেকে আমরা সেনাবাহিনীর সেই তৎপরতা দেখেছি ডেভিল হান্ট শুরু করার। তারা এই গাজীপুর সহ এবং গাজীপুরের বিভিন্ন পয়েন্টে মহাসড়ক সহ গাজীপুরের অভ্যন্তরের জেলা বা মহানগর যে জায়গাগুলো সেরকম পয়েন্টে তারা অভিযান চালিয়েছেন, বলতে তল্লাশি অভিযান চালিয়েছেন। বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন, মোটর বাইকে তারা অভিযান চালিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আসামি ধরার ব্যাপারে তাদের যে গোয়েন্দা এবং যে আসামি আটকের যে অভিযান, সেক্ষেত্রে আসলে গণমাধ্যমের সামনে সেগুলো আসলে করা হচ্ছে না। তো এটা কিন্তু রাত থেকেই এই ইয়েটা শুরু হয়েছে। কালকে যখন এই ঘটনাটা ঘটলো, অর্থাৎ গতকালকে যে আকম মোজাম্মেলের বাড়ির সামনে থেকে যখন এই ঘটনাটা ঘটলো, যে মারধরের ঘটনা এবং হামলার ঘটনা ঘটলো, তারপরে আজকে সন্ধ্যাবেলায়, অর্থাৎ আজকে বলতে যে এই শনিবার সন্ধ্যাবেলায় ডিসি অফিসের সামনেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন গুলিবিদ্ধ হয়েছে দুর্বৃত্তরা। তো এই ঘটনার পরে সে আসামি গ্রেফতার এবং এই গ্রেফতার অভিযান চলছে, পোশাকে বা সাদা পোশাকে এই গ্রেফতার অভিযান চলছে। এখন পর্যন্ত গাজীপুরে, মহানগর এবং গাজীপুর শহর মিলে মোট 20 জনের মতো গ্রেফতার, এবং সেটা দিনের বেলা হয়েছে 16 জন, এবং পরবর্তীতে আমরা শ্রীপুর থেকে 3 জনকে গ্রেফতারের তথ্য পাচ্ছি। তো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত এরকম 20 জনের মতো গ্রেফতার করা হয়েছে, যারা এই যে আকম মোজাম্মেলের বাড়ির সামনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর যে হামলা এবং যে হত্যা চেষ্টা, সেই ঘটনায় বা সেই মামলায় তারা আসলে গ্রেফতার হয়েছে। এবং এছাড়া আমরা জানি যে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী বা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে বা গণহত্যায় যারা জড়িত, সেই সময়কার মানবতা অপরাধে যারা জড়িত তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে একজন পুলিশের ডিআইজি এবং 3 পুলিশের এসপি তারাও গ্রেফতার হয়েছে। এবং পুলিশ সদর দপ্তর থেকে বলা হচ্ছে, আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, যে এই যে মোট 4 জন পুলিশ সদস্য, ডিআইজি এবং 3 পুলিশের এসপি, তারা বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছিলেন জুলাই আগস্টের সময়। তো এরা ছাড়াও পুলিশের অভ্যন্তরেও যারা জড়িত আছে তাদেরকেও গ্রেফতার করা হবে। এক্ষেত্রে দুটি কথা বলে রাখা ভালো, যে পুলিশের অভ্যন্তরে এক্ষেত্রে আমরা পুলিশের সাবেক আইজি এবং পলাতক বেনজির আহমেদ, তার সাথে যোগাযোগ রক্ষা এবং এই যে সরকারি চাকরির মধ্যে থেকে সরকারের বিরুদ্ধে কাজ করা হচ্ছে বা রাষ্ট্রদ্রোহের কাজ জড়িয়ে যাচ্ছেন, এরকম ওই সব অভিযোগে পুলিশের আরও কর্মকর্তা বা সদস্য গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। সোহার, মনির, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুরে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। চট্টগ্রামের 16 শহর রেল স্টেশন থেকে সন্ধ্যায় মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। এতে অংশ নেয় নগরীর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। গাজীপুরে ছাত্রদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি জুলাই আন্দোলনে হামলায় জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে এখনও আইনের আওতায় আনতে না পারায় প্রশাসনের সমালোচনাও করা হয়। পর এখন পর্যন্ত যে ছাত্রলীগ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করার পরও তারা কিভাবে আমাদের উপর হামলা করে যায়। আওয়ামী লীগ পেসিস যারা আমার ভাইদের উপর হামলা করা হয়েছে, তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? তাদেরকে গ্রেফতারের দাবিতে আজকে আমাদের মশাল মিছিল। যখনই পেসিস বাংলাদেশে উত্থান হবে, তখনই আমরা ছাত্র জনতা শক্ত হাতে দমন করব।
মশাল মিছিল হয়েছে বরিশালে। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল বের হয়। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে এবং গাজীপুরে ছাত্রদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মেহেরপুরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সন্ধ্যায় অক্সফোর্ড স্কুল চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজার ৩ রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সব গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। কুষ্টিয়ায় মশাল মিছিল থেকে ছাত্র জনতার উপর হামলার নিন্দা জানানো হয়। সেই সাথে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায় বিক্ষোভকারীরা। শহরের রাজারহাট মোড় থেকে মশাল মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে মজুমপুর গেটে গিয়ে তা শেষ হয়। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও তুলে ধরেন বক্তারা। দর্শক, এবারে অপারেশন ডেভিল হান্টের খবরাখবর জানতে মহাখালী যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিমুল করিম বিজয়। বিজয়, রাজধানীতে ডেভিল হান্ট কি শুরু হয়েছে, কি দেখতে পাচ্ছেন, সবশেষ তথ্য জানাবেন। সোহার, আমি নতুন বাজার থেকে গুলশান 2 বনানী হয়ে মহাখালী এসেছি। আসার পথে আমার কোথাও কোনো সেনাবাহিনীর চেকপোস্ট আসলে চোখে পড়েনি, লক্ষ্য করতে পারেনি। তবে আজ 12টা থেকে কিন্তু অপারেশন ডেভিল হান্ট যে 3 বাহিনীর যৌথ অভিযান পরিচালনার কথা রয়েছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো চেকপোস্ট দেখতে পাইনি এবং আমি যেমনটি দেখতে পাচ্ছি, আপনারাও যেমনটি দেখতে পাচ্ছেন যে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। যান চলাচল বেশ স্বাভাবিক এবং মানুষজনের মধ্যেও কোনো ধরনের কোনো আশঙ্কা আমরা এখন পর্যন্ত কোনো ধরনের দেখতে পাচ্ছি না। এছাড়াও যদি আমি একটু জানিয়ে রাখতে চাই, একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এই অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে এবং সেখানে আসলে জানানো হয়েছে যে গতকাল গাজীপুরে ছাত্র জনতার উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলাকে ভিত্তি করে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী 3 বাহিনী, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় কিন্তু আসলে এই যৌথ অভিযান যেটি রয়েছে, যেটির নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট, সেটি পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে হয়তো আমরা ধারণা করতে পারছি যে গোপনীয়তার স্বার্থে হয়তো কোথায় কোন অভিযান হচ্ছে সেটা আমাদেরকে এখনও জানানো হয়নি। সেটি হয়তো তারা গোপনীয়তা রক্ষার জন্য কিন্তু তারা এই তথ্যটি হয়তো তারা গোপন এখন পর্যন্ত রয়েছে। তবে আমরা হয়তো কোথাও কোনো অভিযান হলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তবে কোনো ধরনের কোনো চেকপোস্ট এর আগেও বলেছি যে এখন পর্যন্ত আমাদের চোখে লক্ষ্য আমরা এখনও দেখতে পাইনি। তবে এছাড়াও আমরা যেমনটি জানি যে আগামীকাল রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু একটি বিস্তারিত জানানো হবে এবং অপারেশন ডেভিল হান্টে আসলে কি আজকে রাতে তারা করবে সেটি কিন্তু আসলে আগামীকালকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সোহার, বিজয়, ধন্যবাদ আপনাকে। এদিকে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি করে সন্ত্রাসীরা, এতে আহত হয়েছেন একজন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোবাশ্বের হোসেনের হাতে পাশ দিয়ে চলে যায় গুলি। তিনি জানান, কর্মসূচি স্থগিত ঘোষণার পর তারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা গুলি করে দ্রুত সটকে পড়ে। এ সময় সেখানে থাকা অন্যান্যরাও ছত্রভঙ্গ হয়ে যান। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। এই যে মাত্র 10 মিনিট আগে আমি মিডিয়াকে ব্রিফিং দিচ্ছিলাম আজকের কর্মসূচিতে কি কি ঘটলো এবং আমাদের প্রশাসনের কাছে কি কি প্রত্যাশা, এটা নিয়ে জাস্ট ব্রিফিংটা শেষ করে এখান থেকে আমরা আবার আমাদের যে ছাত্র ভাইরা আহত হয়েছে তাদেরকে দেখতে যাব, এইটা নিয়ে বের হচ্ছিলাম। এই মুহূর্তে অতর্কিতভাবে মোটরসাইকেল একটা যায়, যতটা আমি লক্ষ্য করেছি যে আমাকে ক্রস করে যায় আর এই মুহূর্তে আমার হাতে এই গুলিটা করে।
গাজীপুরে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জিএমপি কমিশনার জানিয়েছেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে সদর থানার ওসিকে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এতে যোগ দিয়ে অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের পর জামিন দেওয়া হচ্ছে। আদালত অভিমুখে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জেলার যত কোর্ট রয়েছে, এই কোর্টগুলো থেকে ওই খুনির দোষর পাঁচটা অযোগ্যদেরকে এখনই অপসারণ করতে হবে। আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সরব এবং আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা এখন শান্তিপূর্ণভাবে এখান থেকে মিছিল নিয়ে আমরা স্থান ত্যাগ করবো। আমরা আপনাদের সাথে আছি, পুলিশ আপনাদের সাথে আছে। ফেসিবাদের পুলিশ আর এই দেশে কোনোদিন মাথা চালা দিতে পারবে না, সেই আশ্বাস দিতে চাই। অযথা সময় ক্ষেপণ করে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের। অতি জরুরি সংস্কারের পরই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশের অধিকাংশই 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছে। আশু, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই 3 ভাগে এই প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে। 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি বেশ কিছু আশু প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আশু যে সংস্কার প্রস্তাব আছে, এটার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমরা ইতিমধ্যেই করতে পারি। ইনফ্যাক্ট 2-1টা জিনিস আমরা করেও ফেলেছি অলরেডি। জনপ্রশাসনে অগ্রাধিকার পাচ্ছে কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করা, মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস, জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসেবে অভিহিত করা সহ অন্যান্য প্রস্তাব। বিচার ব্যবস্থায় আশুকরণীয়র মধ্যে আছে বাণিজ্যিক আদালত গঠন, পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন, মামলা জট কমাতে অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগ, জুডিশিয়াল সার্ভিস সদস্যদের আচরণবিধি নির্ধারণ সহ আরও বেশ কিছু প্রস্তাব। পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবে অগ্রাধিকার পেয়েছে পুলিশদের মানবাধিকার ট্রেনিং ও আচরণবিধি প্রণয়ন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশুকরণীয়র মধ্যে আছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, গণমাধ্যম নীতিমালা সংশোধন, অনলাইন ভোটিংয়ের পরীক্ষা নিরীক্ষা শুরু করা সহ আরও কিছু বিষয়। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবে অগ্রাধিকার পেয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নে, ন্যায়পাল নিয়োগ, কালো টাকা কখনোই সাদা না করার আইন প্রণয়ন, বেসরকারি পর্যায়ের ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনা সহ আরও কিছু করণীয়। তবে সংবিধান সংস্কার কমিশন কোনো আশুকরণীয় পেশ করেনি। তাদের প্রতিটি প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে বলে জানান আসিফ নজরুল। সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যেই সংস্কারগুলো অতি জরুরি, সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এ সময় ঘোষণাপত্র নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। জানান বিএনপি একটি ঘোষণাপত্র প্রস্তুত করেছে, সেটি নিয়েও আলোচনা হবে। বলেন এক্ষেত্রে ছাত্রনেতারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে। এ সময় সবাই প্রক্রিয়াটিকে বেগবান করার চেষ্টা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি ওনারা একটা ঘোষণা প্রস্তুত করেছেন। আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। তবে এই ব্যাপারে আমি বলতে চাই, আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন ওনারা যথেষ্ট সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন। আমি আশা করব জুলাই গণঅভ্যুত্থানে যারা পক্ষরাষ্ট্ররা যারা আছেন ওনারা সবাই এই প্রক্রিয়াটা একটু বেগবান করার চেষ্টা করবেন। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন অধ্যাপক আসিফ নজরুল। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্যসেবা ও সুরক্ষা অধ্যাদেশ 24কে বৈষম্যমূলক উল্লেখ করে প্রাণ রসায়নবিদদের পেশাগত স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্টস BACC। একই সঙ্গে ল্যাবরেটরি ও রেডিওলজি রিপোর্টে স্বাক্ষরের অধিকার নিশ্চিতেরও দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA ভবনে এক সংবাদ সম্মেলনে BACB নেতারা এসব দাবি জানান। এদিন বৈষম্য নিরসনে 7 দফা প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি। জানানো হয় 93% প্রাণ রসায়নবিদদের ঘাটতি নিয়ে চলছে দেশের হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রগুলো। প্রস্তাবিত স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনের ধারা 9-এর 4 নম্বর উপধারাকে বৈষম্যমূলক উল্লেখ করে তা সংশোধনের দাবিও জানান নেতারা। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BACB এর আহ্বায়ক মাহবুবুর রহমান।
নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিঠার গানে এই প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হলো বারিধারা পিঠা উৎসব 2025। রাজধানী বারিধারা পার্কে পিঠা উৎসবের আয়োজন করে বারিধারা সোসাইটি। আবহমান বাংলার ঐতিহ্য ও কৃষ্টির চিরায়িত বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠা। আর বারিধারা পিঠা উৎসব সেই নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। পিঠা উৎসবের আনন্দঘন দিনটি উপভোগের জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে। বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড়াতে চায় দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে। সেই সাথে দেশের ফুটবলের উন্নয়নেও পাশে থাকার কথা বলছে একাধিকবার বিশ্বকাপ জয়ী দেশটি। সন্ধ্যায় বাংলাদেশ উরুগুয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা নিয়ে সেমিনারে কথা জানান ঢাকা, দিল্লি ও কলম্বোতে দেশটির রাষ্ট্রদূত আলবার্তো গুনাই। আর উরুগুয়েকে ব্যবহার করে কেবল সেই দেশ নয়, পুরো দক্ষিণ আমেরিকায় নতুন সম্ভাবনার দুয়ার খোলা সম্ভব বলে মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পশ্চিম রিয়াজ হামিদুল্লাহ। এ সময় আরও বক্তৃতা করেন ঢাকা উরুগুয়ের কনসাল জেনারেল মুস্তাফা কামরুজ্জোভান সহ আরও অনেকেই। Bangladesh industry, we take great satisfaction that we are 35th or 34th largest economy and will be eventually crossing beyond 30. But for the manufacturing industry to go further beyond, the technology is going to be the main differentiator. Bangladesh could also see Uruguay as a hub to identify new markets in South America and expand to the rest of the continent, making good use of the 14 free zones and 1 free harbor, as well as a free airport that Uruguay has. শিল্পী নাজমুন নাহার রহমানের 5 দিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী আজ থেকে শুরু হয়েছে। রাজধানীর ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে এই চিত্র প্রদর্শনীতে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী ও শিল্পী প্রফেসর মোস্তাফিজুল হক এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চিত্র সমালোচক আয়ুব ভূঁইয়া। দর্শনার্থীদের জন্য সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। শিল্পী নাজমুন নাহার বিদেশে গ্রুপ প্রদর্শনী, আর্ট ক্যাম্প ও ওয়ার্কশপে অংশ নিলেও এবারই প্রথম তার একক চিত্র প্রদর্শনী হচ্ছে। প্রদর্শনীতে তার 23টি চিত্র কর্মস্থান পাবে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে পঞ্চম ধাপে আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে 183 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার গাজার দের আল বালায় আনুষ্ঠানিকতা শেষে ইসরায়েলি জিম্মিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। এ দফায় মুক্তি পেয়েছেন 52 বছর বয়সী এলিশা রাবি, 56 বছরের ওহাদ বেনামি এবং 34 বছরের ওর লেভি। এ সময় দেইর আল বালাতে উপস্থিত ছিল ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের সশস্ত্র যোদ্ধারা। বিনিময়ে মুক্তি পেয়েছেন 183 ফিলিস্তিনি কারাবন্দী। এর আগে 4 দফায় মুক্তি পায় 18 ইসরায়েলি জিম্মি এবং 393 ফিলিস্তিনি কারাবন্দী। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে মুক্তি পাওয়ার কথা 33 জিম্মি ও 1900 ফিলিস্তিনি বন্দীর। দর্শক, এখানেই শেষ করছি আজকের সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।